আজকের আলোচনা হবে আমাদের বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস নিয়ে। তবে বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাসের যে বই, এর মধ্যে যত অধ্যায় আছে, যত চ্যাপ্টার আছে, মানে যত বড় বিষয় রয়েছে, সেই বিষয়কে তো আর একদিনে এই অল্প সময় আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তাই আমরা একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে এই ভাষার ইতিহাসের উপরে, এই সাহিত্যের ইতিহাসের উপরে একটা রেখাচিত্র অঙ্কন করব, যেটা মনে মনে কল্পনায়, অর্থাৎ যেভাবে আলোচনাটা হবে সেই আলোচনাটাকে তোমরা নিজেদের মনের মধ্যে একটা ছবির মতো ধরার চেষ্টা করবে। যদি এটাকে ভাবো এটা একটা পড়ার, অর্থাৎ সিলেবাসের বিষয়, পাঠ্য বিষয়, পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, তাহলে কিন্তু এটা তোমাদের কাছে ভারী হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। তোমাদের এটা মাথায় এই মুহূর্তে রাখাই যাবে না যে এটা তোমাদের সিলেবাসে আছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষা বাংলা, বাংলা ভাষাকে আমাদের যেমন জানতে হবে, তেমনি এই বাংলা ভাষার সঙ্গে জড়িয়ে থাকা আরও তার পূর্ববর্তী যে ইতিহাস, আরও তার যে দীর্ঘ অতীত ইতিহাস, সবিস্তারে না হলেও তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকের করব, যে আলোচনাটা আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদেরকে আমাদের এই ভাষার সঙ্গে তার প্রাচীন ভাষার এবং সেই ভাষার যে মূল বংশ বা পরিবার, তার সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায় কিভাবে রয়েছে, কিভাবে সেই প্রাচীন ভাষা বংশ বা পরিবার থেকে ধীরে ধীরে নানান পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই ভাষার নতুন রূপ পেল, সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওটাই আমরা গল্পের ছলে মনে রাখবো। আমি গল্পের ছলেই বোঝাবো, তোমরা গল্পের মতো করে মনে রাখবে, মুখস্থ করার চেষ্টা করবে না। এমনি একটা মানে এইভাবেই বুঝবে যে একটা গল্প বোঝানো হচ্ছে, সেই গল্পটা তোমরা শুনছো, আর চেষ্টা করবে ওই গল্পে কয়েকটা জায়গাকে পয়েন্ট করতে। এই জায়গাগুলো পয়েন্ট আউট করব, ওই পয়েন্টগুলোকে আমরা পরে একটা রেখা দিয়ে জুড়ে দেবো, ব্যাস একটা রেখাচিত্র অঙ্কন হয়ে গেল। ছবিটা ধরা থাকবে একটা রেখার মাধ্যমে, আর তারপরে ওই রেখাচিত্রের বিভিন্ন জায়গাতে আমরা প্রয়োজন মতো, যত এগোবে তত প্রয়োজন মতো ধীরে ধীরে নানান তথ্যগুলোকে ইনপুট করে দেব, ব্যাস তাহলে সাজানো হয়ে গেল। আমাদের যে বইটা, মানে টেক্সটের পাশাপাশি যে বইটা রয়েছে তোমাদের 11-এর, সেই বইটার নাম বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস। এই যে বাঙালির ভাষা, ভাষার কথা বলা হয়েছে, তো ভাষার সঙ্গে তো সাহিত্য জড়িয়ে আছে, কারণ ভাষাটা তো সাহিত্যের মধ্যেই রয়েছে। সাহিত্য তো ভাষা দিয়েই গঠিত হয়, রচিত হয়। তাই বাঙালির ভাষা মানে বাঙালির ভাষার সাথে সাহিত্য নিয়ে আমাদের একটা আলোচনা হবে। আর সংস্কৃতির ইতিহাস, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের সংস্কৃতির ইতিহাসের উপরে জোর দেওয়া হয়নি, তখন আমরা ভাষা সাহিত্য নিয়ে পড়েছি। কিন্তু এখন একটা নতুন দরজা খুলে গেছে। এখন শুধু ভাষা নয়, সাহিত্য নয়, তার সাথে সাথে সংস্কৃতির যে নানা দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়ে আমরা এগোতে পারি। সেই দিকগুলোই আমাদের পরবর্তীতে পেশা হয়ে উঠতে পারে, জীবিকা হয়ে উঠতে পারে। এবং শুধু পেশা বা জীবিকাই নয়, সেই দিকগুলোতে এতটা মানে ভালো লাগার জায়গা আছে, ওইখানে নিজেকে প্রকাশ করার, মেলে ধরার এতটাই জায়গা আছে, এতটাই পরিসর আছে যে ওগুলো আমাদের কাছে বোঝা বা চাপের বলে মনে হবে না। তাহলে যে জিনিসটা আমাদের কাছে বোঝা নয়, চাপের নয়, সেই জিনিসটাকে নিয়েই যদি আমরা পরবর্তীতে এগোই বা প্রতিষ্ঠিত হতে চাই ওকে ব্যবহার করে, ভালো লাগার জিনিসটাকে, তাহলে কেন ওই সাবজেক্ট, ওই বিষয়গুলো নিয়ে পড়ব না? তাহলে পরবর্তীতে যাতে আমরা এই বিষয়গুলো নিয়ে পড়তে পারি, তার জন্য এই 11-এ এবং ক্লাস 12-এ ভাষা এবং সাহিত্যের সাথে সাথে সংস্কৃতির ধারাটাকেও জুড়ে দেওয়া হয়েছে। আমরা
এই ভাষা সংস্কৃতির সাথে আমাদের নিজেদের এমনভাবে জড়িয়ে নেব, এমনভাবে জুড়ে যাব, যাতে আমাদের জীবনে রীতিমতো এটা একটা অংশ যেন হয়ে যায়। আজকের আমি চেষ্টা করছি যে এমন কিছু করার যেখানে শুধুমাত্র পড়াটাই নয়, পড়া মানে এই যে সাহিত্যের সাথে সাথে ভাষা এবং সাহিত্যের সাথে সাথে ওই সংস্কৃতির দিকগুলো যেগুলো অলরেডি জুড়ে দেওয়া হয়েছে, সেগুলোকে অডিও ভিজুয়ালি কীভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়, যেখানে তোমরা তোমাদের ট্যালেন্টকে একটা প্রকাশ করার প্ল্যাটফর্ম পাবে, সেই চেষ্টাটা চলছে। শুধু এখান থেকে পড়বো ভাষা সংস্কৃতি, পড়ে পড়ে মরে যাব না, পড়ে আমরা মরে যাব না। পড়ার পরে আমরা আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করব, আর তবেই এই যে পড়ার, তবে এই যে এটাকে গ্রহণ করার সার্থকতা। তো এইভাবেই গ্রহণ করব। এবং যারা চাও এই সংস্কৃতির দিকগুলোতে একটা নিজের পরিচিতি তৈরি করতে, নিজের পরিচয় তৈরি করতে বা পরিচিতি তৈরি করতে, তাহলে আমি বলবো এখন থেকে ভাষা সাহিত্যের সাথে সাথে সংস্কৃতির এই দিকগুলোতেও জোর দাও, মানে এগুলো নিয়েও তোমরা পড়াশোনা করো। কারণ শুধুমাত্র কেউ যদি মনে করে যে আমি ছবি আঁকতে ভালোবাসি, তো শুধু ছবি আঁকলে হবে না, তো এই যে দুনিয়াটা তাকে জানতে হবে। ছবি সম্পর্কে কত ধরনের পড়াশোনা হয় সেটা সম্পর্কে তোমার এই যে মানে একেবারে প্রাথমিক স্তরে এখন তার একটা সাধারণ যে ধারণা, সেই ধারণা যদি আমরা এখান থেকে নিতে পারি, তাহলে পরবর্তীতে আমরা আরও ভালো এগোতে পারবো। তার মানে সেই সাথে সাথে গান, অভিনয়, খেলাধুলা, এগুলো 11-এ কিছু আছে, আবার 12-এও আছে। তার মানে দুটো অংশে তোমাদের এই বইটাতে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা 11, একটা 12-এ। তাহলে আমি বলবো শুধুমাত্র পড়ার জন্য নয়, এখান থেকে মজা করে পড়ো, কারণ এখানে সাহিত্য সংস্কৃতির ব্যাপারটা একসাথে জুড়ে আছে। আর সাহিত্য সংস্কৃতি ছাড়া কখনোই এগিয়ে চলা সম্ভব নয়। যে যতই সায়েন্স নিয়ে পড়ো না কেন, সাহিত্য সংস্কৃতি কিন্তু আমাদের জীবনের অংশ, ভালো লাগার, ভালোবাসার। নাহলে মনটা রীতিমতো যান্ত্রিক হয়ে যাবে। আর এই যান্ত্রিক দুনিয়ায় যদি আরও যন্ত্র হয়ে যাও, তাহলে বাঁচবে কী নিয়ে? আর সেই বাঁচার রাস্তা দেখাবে, বাঁচার পথ দেখাবে, মরে যাওয়ার সাথে সাথে তোমাকে হঠাৎ করে অক্সিজেন দেবে, উজ্জীবিত করবে, সেটা হলো সাহিত্যের সাথে সাথে সংস্কৃতিও। এই জন্য আমরা যে কবিতাটা নিয়ে, ভারতীয় কবিতাটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, শিক্ষার সার্কাস আয়াপ্পা পানিকরের, তো সেই কবিতায় প্রকৃত শিক্ষা কী, প্রকৃত শিক্ষা কী করে, প্রকৃত শিক্ষা কীভাবে লাভ করা যায়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে আমরা কত কী করতে পারি, তার একটা রাস্তা দেখানো হয়েছে। মানে কবিতাটার মধ্যে এই যে বর্তমান শিক্ষা পদ্ধতি এবং আসল শিক্ষা কী হতে পারে, তার একটা ওয়ে আউট তৈরি করা হয়ে আছে। এবং আমি দুটো জিনিসের দ্বারা এই কবিতার বিষয়টাকে তোমাদের কাছে রেখেছি, মানে পেশ করেছি, তোমরা খুব সহজে যাতে বুঝতে পারো। যে কয়েক মিনিটের অডিও পাঠিয়েছিলাম একদিন না দুদিন আগে, সেটা প্রথমে শুনেই অনেকে হয়তো অনেক রকম ভেবেছো, অন্য কিছু ভেবেছো, কিন্তু সেখানে মাত্র একটা দুটো শব্দ বলেছিলাম, একটা দুটো কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে তোমাদেরকে রীতিমতো পিটিয়ে লাশ করে দেওয়া হয়েছে, লাশ বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে ছোটো থেকে এই যে সিস্টেম, এই যে শিক্ষা পদ্ধতি, এই পদ্ধতিতে যেভাবে আমরা শিক্ষিত করছি, যেভাবে আমরা তোমাদের চাপ সৃষ্টি করছি, তোমাদের কোমল মনের উপরে প্রভাব ফেলছি, তাতে মন একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পিষ্ট হতে 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 মনটা যেন পাথর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, কোমল মনের কোমলত্ব নেই, হারিয়ে গেছে। তাহলে এই অবস্থায় তোমাদের উপরে যে আঘাত চলছে, তাতে তোমাদের আত্মার, মনের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। তাহলে একটা দেহের যদি মনের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয়, তাহলে সেই দেহটা লাশ, ডেড বডি, মৃতদেহের সমান। তাহলে এখন তোমরা একটা দেহকে বয়ে নিয়ে চলেছ প্রাণহীন, আত্মা নেই সেই দেহে, তার মানে মৃতদেহ। আর এই মৃতদেহটা তোমাদের মানে শিক্ষার্থীর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোতা কাহিনী গল্প ছিল, সেখানে যে তোতা পাখিটার কথা বলা হলো,
তাকে শিক্ষিত করার নামে আসলে মেরে ফেলা হলো। সেই শিক্ষিত করার নামে তোতা পাখি, মৃত তোতা পাখি আসলে শিক্ষার্থীদের রূপক। শিক্ষার্থী হলো তোতা পাখির রূপকে, তোমরাই তারা। বল হরি হরি বল, বল হরি হরি বল, এরকম কয়েকবার আমি বলে পিটিয়ে লাশ বানিয়ে দিয়েছে, শ্মশানের পথে পাড়ি দিয়ে দিয়েছো তোমরা। তাহলে সেই জায়গাতে যদি বাঁচতে চাও তাহলে ডালটা ধরো শক্ত করে। কিসের ডাল? সাহিত্য সংস্কৃতির ডাল ধরো। এইটা প্রাণের জোয়ার আনবে। এই একেবারে মানে শক্ত হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া, একেবারে মৃতপ্রায় হয়ে যাওয়া এই যে মন, এই যে জীবনে একটা উজ্জীবনী শক্তি আনবে। তাই সাহিত্য সংস্কৃতি ছাড়া কখনো বাঁচা যায় না, এটা কিন্তু মনে রেখো। নিজের জন্য দরকার হলে বাঁচবে, এই সাহিত্য সংস্কৃতিটাকে নিজের জন্য রাখবে। তাহলে আমরা এই সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করছি। তার সংক্ষিপ্ত যে রূপটা, মানে শুরুতে যে সংক্ষিপ্ত আলোচনাটা হওয়ার কথা, সেটা আমি এখন শুরু করব। সেটা তোমরা মন দিয়ে শুনবে। আশা করি তোমরা ইতিমধ্যে পড়েও নিয়েছো, কারণ আমি অনেকগুলো ফটো পাঠিয়েছি মানে নোটের, তারপরে কিছু অডিও পাঠানো হয়েছে। মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে গেছে, ফলে এখন বুঝতে আরও সুবিধা হবে। ক্লাস 9-এ সৈয়দ মুজতবা আলীর একটা রচনা ছিল, ভাষা নিয়ে একটা প্রবন্ধ ছিল। কি নাম মনে আছে কারোর? নবনব সৃষ্টি। ওকে, নবনব সৃষ্টি। তাহলে এই নবনব সৃষ্টিতে ওখানে সংস্কৃত ভাষার কথা ছিল, বাংলা ভাষার কথা ছিল, ইংরেজি ভাষার কথা ছিল। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, বাংলা আত্মনির্ভরশীল নয়, ইংরেজিও আত্মনির্ভরশীল নয়। আবার সংস্কৃতের সাথে সাথে আরও কিছু প্রাচীন ভাষা যেগুলো আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ, এবং ওই প্রসঙ্গে ভাষা নিয়ে নানান আলোচনা চলে এসেছিল। ওখানেই কিন্তু আলোচনার সময় আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম যতটা প্রয়োজন ছিল ওই প্রবন্ধটাকে, ওই অধ্যায়টাকে বোঝার জন্য। আসলে কেন আমি ওই প্রসঙ্গটাকে তুললাম না, এখন আমাদের ওই প্রবন্ধের আলোচনার প্রসঙ্গে যে যে বিষয়গুলো এসেছিল তার সবিস্তারে ব্যাখ্যাটা আজকের আছে, আলোচনাটা আজকের আছে, মানে এই ক্লাস 11-এ আছে। তাহলে আজকের এই সময় দাঁড়িয়ে যদি আমরা আলোচনা করি, ধরার চেষ্টা করি, তাহলে বুঝব আজকের সারা পৃথিবী জুড়ে ভাষার সংখ্যা প্রায় 5,000-এর মতো। তোমাদের খাতায় লেখা আছে 4,000-এর মতো, কিন্তু এটা অনেক আগের। তো এখন সারা পৃথিবী জুড়ে ভাষার সংখ্যা 5,000-এর মতো। সেই 5,000-এর মধ্যে কিছু আছে প্রধান, মুখ্য, একেবারে সক্রিয়, অতি সক্রিয় ভাষা। আবার কিছু আছে যে ভাষা গৌণ, যে ভাষার মধ্যে অনেক উপভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, প্রাদেশিক ভাষা আছে। তো সেই সমস্ত ভাষা মিলিয়ে, মুখ্য আর গৌণ ভাষা মিলিয়ে যত সংখ্যক ভাষা আছে তার সংখ্যা প্রায় 5,000-এর মতো। কিন্তু এই 5,000-এর মতো এত বিপুল সংখ্যক ভাষার উদ্ভব কখনো একদিনেই ঘটেনি, আমাদের সাধারণ বুদ্ধিতে তাই বলে। এর জন্য বেশি বড় মাথা লাগবে না, গভীরভাবে মাথা খাটাতে হবে না। আমাদের মাথা বলে, আমাদের সাধারণ বুদ্ধি জ্ঞান বলে যে কখনোই এত ভাষা অল্প কিছু সময়ের মধ্যে উদ্ভূত হয়নি, হওয়া সম্ভবই নয়। তাহলে এত ভাষার উদ্ভব হয়েছে দীর্ঘকাল ধরে, এবং দীর্ঘকাল ধরে যখন ভাষা চলেছে, পথ চলা শুরু করেছে, তখন ভাষা নানাভাবে পরিবর্তিত হয়েছে, বিবর্তিত হয়েছে, হতে হতে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ ভাষাকে আমরা আজকের যে রূপে দেখছি ওই রূপ নিয়েছে। আর এই রূপটা যেহেতু আজকের আমাদের কাছে পরিচিত রূপ, এই রূপটাতে আমরা অভ্যস্ত, তাই ভাষার এই রূপটা দেখে আমরা বলি বাহ কি সুন্দর ভাষা, সহজ সরল, আমরা পড়তে পারি, ছোটোবেলা থেকে অভ্যস্ত, তাই বলছি বাংলা ভাষাটা কি সুন্দর ভাষা, সহজ সরল সাবলীল প্রাঞ্জল এবং বোধগম্য, খুব সুন্দর, বুঝতে পারি আমরা। কিন্তু আজ থেকে যত প্রাচীন তথা অতীতের দিকে পিছিয়ে যাবে, দেখতে থাকবে যে ভাষা রূপ যেন আরও জটিল হচ্ছে, ভাষা আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, দুর্বোধ্য হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না। আর এই করতে করতে যখন একেবারে ভাষার উদ্ভবের সময়কালে আমরা পৌঁছে যাব, তখন সেই ভাষার
তার লিপি, তার বর্ণ, তার উচ্চারণ যে কী বিচ্ছিরি, আজকের এই সময় দাঁড়িয়ে দেখলে বা শুনলে পড়লে মনে হয় এটা কোনো ভাষা? এটা কোনো ভাষাই হতে পারে না। আবার এটাও ঠিক, আমরা যদি এই সময় জন্মগ্রহণ না করে, এই সময় না জন্মে ওই সময় গিয়ে জন্মাতাম, তাহলে ওই সময়ের ভাষাটার সঙ্গে আমরা অভ্যস্ত থাকতাম, আর ওই সময়ের ভাষাটা আমাদের কাছে মনে হতো সহজ সরল প্রাঞ্জল বোধগম্য, খুব সুন্দর একটা ভাষা। আর আজকের এই ভাষাটাকে যদি আমাদের দেওয়া হতো সামনে, আমরা বলতাম এটা একটা ফালতু ভাষা, জটিল ভাষা, কঠিন ভাষা, এটা কোনো ভাষা নয়, বোঝা যায় না, ছাড়। আসলে যে যে সময়ের ভাষার সঙ্গে অভ্যস্ত, সেই সময়টাকে সে সহজ করে তুলেছে, তাই তার সহজ লাগে। আর অন্য ভাষাতে, অন্য সময়ের ভাষাতে ও অভ্যস্ত নয়, ওই সময় দাঁড়িয়ে নেই, তারই ওর কাছে কঠিন লাগে। ঠিক যেমন অফলাইন আর অনলাইনে পড়াশোনাটা, আমরা দীর্ঘদিন না, আমরা জন্ম থেকেই অফলাইনেই পড়াশোনা করছি, বাড়িতেই পড়াশোনা করছি, পড়তে যাচ্ছি, এইভাবে আমরা অভ্যস্ত। আমরা এই অনলাইনে অভ্যস্ত ছিলাম না। যখন শুরু হচ্ছে, দেখা যাচ্ছে যে অনলাইনে পড়া শুরু করতে হবে, তখন চিন্তার শেষ নেই, কি করব, কিভাবে পড়াবো, মাথা ঠুকে মরার মতো। এক তো টেকনিক্যাল ব্যাপার, তার উপরে আসলে পড়ানোর যে ধরনটা অফলাইনে বাড়িতে, তো সেই ধরনটা কি একইভাবে আমরা রাখবো নাকি আলাদা বদলাতে হবে, কিভাবে করব, কী বৃত্তান্ত, ভেবে কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন যখন অভ্যস্ত হয়ে গেছি, তখন এখন কি মনে হচ্ছে, না এটা কোনো ব্যাপারই নয়। আগে আমাদের কঠিন মনে হতো, কারণ অভ্যস্ত ছিলাম না। এখন আমাদের কাছে কঠিন মনে হচ্ছে না, কারণ আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। এখন এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, আগামী সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত তো লকডাউন ডেকেই দিল মাঝে মাঝে ডেট ধরে। তার মানে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে স্কুল কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত খুলছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমাদের এই 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 ছোট্ট বুদ্ধিতে কি বলে, সেপ্টেম্বর তো প্রায় শেষ হয়ে যাবে, তারপরে তো পুজো অক্টোবরে, তাহলে স্কুল খোলার সম্ভাবনা বোধহয় কম। তার মানে আমাদের অনলাইনে পড়াশোনাটা চালাতে হবে। তাহলে অনলাইনে পড়াশোনা চালাতে গেলে কিছু সমস্যা আছে। তোমার নেটওয়ার্কের সমস্যা আছে, তারপরে মোবাইলে কার্ড ভরতে হচ্ছে, নেট কার্ড ভরতে হচ্ছে, তার সমস্যা আছে। যাদের ওয়াইফাই আছে তাদের সমস্যা হচ্ছে, সমস্যা। তারপরে চোখ গেল রে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল রে, নোট লিখতে লিখতে খুব বাজে অবস্থা, ইত্যাদি ইত্যাদি হাজার সমস্যা আছে। সামনাসামনি দেখা যাচ্ছে না, বন্ধুদেরকে পাওয়া যাচ্ছে না, একেবারে একটা জায়গায় বদ্ধ হয়ে রয়েছি, পড়তে পড়তে পুড়ে মরে গেলাম, কেউ আমাদের বাঁচাতে আসছে না, খুব বাজে কঠিন অবস্থাতে। তাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতো অবস্থা। আমরা এখন স্কুলে যাব, বাড়িতে পড়তে যাব, আমরা আর পারছি না। তো এই অবস্থাতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আর যাই হোক, অভ্যস্ত হয়ে গেছি। এখন যদি আবার বলা হয় না, এবার স্কুল কলেজ খুলে দেওয়া হলো, বাড়িতে এসে পড়াশোনা হবে, সবাই চলে আসো হই 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 করে, কিন্তু আসবে হয়তো আমার আবার মনে হবে কঠিন কাজ, এ অনলাইনেই বোধহয় খুব ভালো, খুব সহজ, খুব কঠিন হয়ে যাবে। আবার সবাই আসবে, চিৎকার চেঁচামেচি, ঠেলা ঠেলি, হুটো পাটা, মার ধর, তার থেকে বাবা অফলাইনেই ভালো। মিউট করে দিলাম, চুপচাপ শুনলো, আর যে বেশি বাড়াবাড়ি করবে টুক করে আমি এখান থেকে লেফট করিয়ে দিলাম। কী সুন্দর আমার হাতের চাবিটা রয়েছে, কন্ট্রোল, কী সুন্দর রিমোটটা রয়েছে। কিন্তু অফলাইনে রিমোট ভগবানের কাছেই থাকে। তো এই অবস্থাতে অভ্যস্ত হয়ে গেছি, এখন মনে হচ্ছে থাকুক অনলাইনে পড়াশোনা, চলুক। যাই হোক, অফলাইনে এলে আবার সেই অনলাইন থেকে অফলাইনে কতখানি ফিরতে পারবো, আবার অ্যাডজাস্ট করতে হবে, এখন তো আবার ভয়ই লাগছে। তো আমি ভাষা নিয়ে আলোচনা করছিলাম, আজকের ভাষার সঙ্গে আমরা অভ্যস্ত, অতীতের ভাষার সঙ্গে আমরা অভ্যস্ত নই, তাই আমাদের কাছে ওই ভাষা মনে হবে কঠিন জটিল, আজকের ভাষা আমাদের কাছে সহজ সরল প্রাঞ্জল। এইরকম করে আমরা যদি ওই ভাষার প্রবাহের পথ ধরে অতীতের দিকে এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যেখানে গিয়ে আটকাচ্ছে, মানে যেখানে গিয়ে সূত্রপাত হচ্ছে, শুরুটা, অর্থাৎ ভাষার উদ্ভব, সেই উদ্ভবের সময়টা যদি ধরা যায়, তাহলে যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর আগে
সারা পৃথিবী জুড়ে সেই সময়ে যত ভাষা ছিল বা যে কয়েকটা ভাষা ছিল তাদের উদ্ভব বা উৎস যেখান থেকে তাদেরকে বলা হয় ভাষা বংশ বা ভাষা পরিবার। এই ভাষা বংশ বা ভাষা পরিবারের ওই সময় সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটা, 12টার মতো। তোমাদেরকে লিখিয়ে দেওয়া হয়েছে, মানে নোট তোমরা লিখে নিয়েছো, তোমরা এখন নিশ্চয়ই সামনে খাতাটা রেখেছো, একটু মিলিয়ে নাও। এই 12টা ভাষা বংশ বা ভাষা পরিবার, তাদের থেকে উদ্ভূত হয়েছে একটা দুটো, আস্তে আস্তে শুরু হয়েছে পথ চলা। পথ চলতে চলতে আবার নানাভাবে পরিবর্তিত হয়েছে, শাখা ভাষা তৈরি হয়েছে, আবার তার থেকে উপভাষা তৈরি হয়েছে। এইরকম হাজার 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 তৈরি হতে হতে আজকের এত ভাষার। তো এই 12টা ভাষা পরিবার বা ভাষা বংশের নামগুলো দেখে নাও কী কী আছে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ইন্দো জার্মানিক বা আর্য বলা হয়, তবে এটাতে আমরা ইন্দো ইউরোপীয়টাই লিখব। আবার অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ, ভোট চীনীয় ভাষা বংশ বা চীনা তিব্বতীয় ভাষা বংশ, সেমীয় হামীয় ভাষা বংশ, বান্টু ভাষা বংশ, বান্টু, ফিন্ন উগ্রীয় বা উরালীয় ভাষা বংশ, তুর্ক মঙ্গল মাঞ্চু, এটা একটাই নাম, তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক ভাষা বংশ, ওই যে মাঞ্চু, চিকেন মাঞ্চুরিয়ান হয় না একটা পদ। ককেশীয় ভাষা বংশ, উত্তর পূর্ব সীমান্তীয় ভাষা বংশ বা প্রাচীন ব্রহ্মীয় ভাষা বংশকে বলা হয় এস্কিমো ভাষা বংশ। আর আমেরিকার আদিম ভাষা বংশ বা ভাষা পরিবার। তাহলে এই যে 12টা ভাষা বংশ বা ভাষা পরিবারের কথা বললাম, তার মধ্যে একটা দুটো তো অন্যগুলোর থেকে অনেক বেশি সক্রিয় হবে, অনেক বেশি অ্যাক্টিভ হবে, অন্যদেরকে ছাড়িয়ে যাবে। তো এই ভাষা বংশ বা পরিবারগুলোর মধ্যে অন্যদেরকে ছাড়িয়ে উঠেছে যে ভাষা বংশ বা পরিবার, সে আছে একদম শুরুতে, সবার উপরে, নাম তার ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটাকে আমাদের খুব যত্ন করে পড়তে হবে, সবিস্তারে পড়তে হবে, ডিটেলে পড়তে হবে। কারণ পরীক্ষায় 5 নাম্বারের প্রশ্ন থাকে এখান থেকে, রচনাধর্মী প্রশ্ন, ব্রড কোশ্চেন, কম বেশি 150টা শব্দে। এবং যদি বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সম্পর্কে আলোচনা করো, তাহলে আমাকে বড় করতে হবে। সাধারণত এটা দিতে পারে। যদি 5 নাম্বারের দেয় একটা ভাষা বংশ নিয়ে, তাহলে ধরে নাও ইন্দো ইউরোপীয় বা ওই আর্যদের, এটাকে নিয়েই কিন্তু লিখতে দেয়, বা এটাকে রেডি করা থাকলে আমরা এইভাবে লিখতে পারবো। যদি থাকে যে কোনো একটি ভাষা পরিবার বা ভাষা বংশ নিয়ে আলোচনা করো, তাহলে এটাই কি আমরা লিখব। আবার যদি বলা যায় যে কোনো দুটো লেখো, তখন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবারের একটু আলোচনাটা ছোট করে দিয়ে অন্য আরেকটা ভাষা বংশ বা পরিবারকে নেব, অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড়, ভোটচীনীয়, কোনো একটা নিয়ে নাও। কারণ এই 4টের মধ্যে একটা দুটো নিয়ে নিতে বলছি, তার কারণ এই 4টে আমাদের ভারতবর্ষের ভাষা বংশ বা ভাষা পরিবার। এই ভারতবর্ষে যত ভাষা আছে, সেই ভাষাগুলো যে বংশ থেকে উদ্ভূত হয়েছে বা পরিবার থেকে, সেই পরিবারের নাম ইন্দো ইউরোপীয়, ভোটচীনীয়, অস্ট্রিক আর দ্রাবিড়। এই 4টে ভাষা বংশ বা পরিবার ভারতবর্ষে আছে যত ভাষা, তা এই 4টে ভাষা বংশ বা পরিবার থেকে উদ্ভূত হয়েছে। তাহলে এই ভাষা বংশের মধ্যে 4টের মধ্যে দুটো একবারে বেশি করে আমরা আলোচনা করব বা মনে রাখবো, পড়ে রাখবো। আর 4টে যদি পরীক্ষায় দেয়, তাহলে অল্প অল্প করে লিখব। পরীক্ষা এভাবেও দিতে পারে, ভারতবর্ষে কয়টা ভাষা বংশ পরিবার রয়েছে, 4টে, তাদের সম্পর্কে লিখো। প্রত্যেকটা আমরা ওই 5-6 লাইন করে লিখব, 10 লাইন হয়ে যাবে। তাহলে এখন আসি যে ভাষা কি। ভাষা সম্পর্কে প্রত্যেকেরই ধারণা আছে। ভাষা কি, ভাষা কাকে বলে, ভাষা দিয়ে কী হয়। ও ভাষা হচ্ছে একটা জাতির পরিচিতি, একটা জাতির অস্তিত্ব, একটা জাতির পরিচয়। আমরা বাঙালি, আমাদের পরিচয় আমাদের ভাষার মাধ্যমে। আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, আমাদের কাছে অত্যন্ত প্রিয়, প্রাণের কাছাকাছি। এই ভাষাতে আমরা আমাদের আবেগ অনুভূতিকে প্রকাশ করি,
আমাদের মনের ভাবকে প্রকাশ করি, এই ভাষায় আমরা আমাদের ভাব বিনিময় করি। এই ভাষা দিয়ে আমরা সারা পৃথিবীতে জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমাদের অস্তিত্বটাকে, আমাদের প্রতিষ্ঠাকে বজায় রেখেছি। তাহলে যেদিনকার এই ভাষাটা হারিয়ে যাবে, সেদিনকার দেখবে যে বাঙালি বলে আর কেউ চেনে না, জানে না, ডাকছেই না। আমরা তখন কোনো না কোনো ভাষা গোষ্ঠী বা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাব। অর্থাৎ অন্য ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবারের যখন ভাষার প্রভাব অন্য কোনো ভাষার উপরে পড়ে এবং সেই ভাষাকে গ্রাস করে নেয়, তখন ওই গোষ্ঠীটা তার ভাষাটাকে হারিয়ে ফেলে, অস্তিত্বটাকে বিপন্ন করে ফেলে আর একটা গোষ্ঠীর সঙ্গে মিশে যায়। তখন নিজেদের আর অস্তিত্ব থাকে না, তখন তাকে অন্য ভাষা গোষ্ঠীর বা ভাষা পরিবারের জাতি হিসেবে ডাকা হয়। আমরা কি চাইব যে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাক, বাঙালি জাতি থাকুক? এটাই তো আমরা চাইব। তাহলে বাঙালি জাতি থাকবে না, বাঙালি জাতির ভাষার বিলুপ্তি ঘটে যাক আর আমরা হারিয়ে যাই, এটা কখনোই চাইব না। তাই যতই তোমরা ইংলিশ মিডিয়ামের জন্য শোক প্রকাশ করো না কেন, দুঃখ প্রকাশ করো না কেন এবং আফসোসও করো না কেন, আমরা বাংলা মিডিয়ামে পড়লাম, কী যে হবে রে, বাংলা মিডিয়ামে পড়েই হবে। সারা পৃথিবীতে বড় বড় জায়গাতে বাঙালির মাথা বসে রয়েছে। বাঙালির মাথা মেন রাস্তা ধরে চলতে চলতে হঠাৎ করে এদিক ওদিক অন্ধগলি কানাগলি এলোমেলোভাবে হাঁটা শুরু করে। তার মানে বাঙালি যদি কিছু করতে পারে তাহলে তার ব্রেন মাথার জোরে করে, অন্য ভাষার জোরে করে না। হ্যাঁ, অন্য ভাষা আমাদের শিখতে হবে, জানতে হবে, মাত্র 4 মাস থেকে 6 মাস। তারপরে একেবারে পপকর্নের মতো ফুটবে ইংরেজি ভাষায়। আর বাংলাতে যে বিপুল সম্ভার আছে, বিপুল জ্ঞান আছে, আর তাকে যদি তুমি আত্মস্থ করতে পারো, গিলা নয়, ওই যে পাখিটাকে ঠুসে দেওয়া হয়েছিল, পাখিটাকে এমন ঠুসে দেওয়া হলো গলা পর্যন্ত ঠুসে গিয়ে পাখি ওই ঠুসে না, পুঁথিগত জ্ঞান না, গোগ্রাসে গেলা নয়, আত্মস্থ করা, অ্যাবজর্ব করা, নিজের সাথে মিশিয়ে নেওয়া, তাকে ইমপ্লিমেন্ট, প্রয়োগ করা, তাহলে দেখবে এই বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা মাধ্যম আমাদেরকে একটা বিরাট জায়গায় পৌঁছে দিচ্ছে। বিরাট জায়গায় এত কথা বলতে পারছি, বাংলা ভাষাতেই তো পাচ্ছি, ভেতর থেকে আসছে, অন্তর থেকে আসছে, এখান থেকে আসছে। এরা যদি ইংরেজিটা দেওয়া হতো, তাহলে আমাকে যেভাবে রপ্ত করতে হতো, যেভাবে আমাদেরকে সময় দিতে হতো, সেইভাবে সময় দিয়ে রপ্ত করে আর একটা ভাষা তৈরি করার পরে বলতে হতো, অনেক ভাবতে হতো, অনেক চর্চা করতে হতো। আর এখানে আমাদের চর্চা না, ছোটোবেলা থেকে এই ভাষায় কথা বলছি, আপনা আপনি চর্চা হয়ে যাচ্ছে, আপনা আপনি আমরা নিজেকে প্রকাশ করতে পারছি এই ভাষায়, যা ভাবছি সেইভাবে প্রকাশ করছি। তাহলে ভাববো বাংলায়, তৈরি হবে বাংলায়, তারপরে প্রয়োগ করব ইংরেজিতে, কিন্তু মাথাটা তো বাঙালির। অতএব বাঙালি হয়ে জন্মেছ, বাংলা মাধ্যমে পড়ছো, তার জন্য এতটুকু আফসোস না। হ্যাঁ, তবে যেহেতু এখন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে বা আরও বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই ইংরেজি ভাষাটাকে গুরুত্ব দিতে হবে, সে ভাষাটা পড়ো, তাহলেই হয়ে গেল। তার জন্য ইংলিশ মিডিয়ামে যেতে হবে কেন? বাংলা মিডিয়ামের থেকে ওই ভাষাটাকে জোর দাও, তাহলে হয়ে গেল। আসলে আমরা জোর দিই না, আমরা ভাবি ইংলিশ মিডিয়ামে গেলে ওখানে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ইংরেজিতে কথা বলার পরিবেশে থাকবে, সবাই মিলে কথা বলবে, হয়ে যাবে। আরে ওই বলার ব্যাপারটা, ওটা তো বাড়িতে ওই কী বলবো, 11-12 উঠেছো, পাশাপাশি একটা কোর্স করো, তারপরে হচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে গিয়ে 2-4 মাস পড়ো। যারা বাইরে গেছে তারা বলে আমরা 2-4 মাস একটু অসুবিধায় পড়েছিলাম, হ্যাঁ একটু অসুবিধা হয়েছিল, কঠিন একটা ব্যাপার, কিন্তু তারপরে যা কাটিয়ে উঠেছি, বাস ইংরেজি তো বলতেই পারি, আর বাঙালির মাথা সবাইকে টপকে ছাড়িয়ে যাচ্ছি। এই হচ্ছে বাঙালি। তাই কোনো দুঃখ না, আফসোস না, বরং মাথা খাটাও। আমি এটা করতে পারিনি, এটাতে ভর্তি হইনি, তার জন্য আফসোস না, বরং ওয়ে আউট তৈরি করো, বের করো রাস্তা। বাঙালি রাস্তা চিরে বের করে ফেলে, আমি বলবো বের করো, বেরিয়ে যাবে। তো এই যে ভাষা, ভাষা একেবারে এগিয়ে চলেছে নদীর স্রোতের মতো। আমরা ভাষাটাকে তুলনা করে নেব নদীর স্রোতের সাথে। নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত যেভাবে চলতে চলতে গতিপথ পরিবর্তন করে, যেভাবে আঁকাবাঁকা পথে চলে,
যেভাবে সামনে বাধা পেয়ে মোড় নিয়ে নেয়, আবার একটা বাধা যখন সামনে পায় দুই দিক দিয়ে আবার বেরিয়ে যায় নদী, ঠিক তেমনি এখানে ভাষাটাও তাই, নদীর সঙ্গে তুলনীয়। ভাষাও তার উদ্ভব থেকে, তার উদ্ভবের সময় থেকে তারপরে পথ পরিক্রমা শুরু করেছে নানান বাধা বিপত্তির মধ্য দিয়ে। কখনো একটা শাখা থেকে আরেকটা শাখার উদ্ভব ঘটেছে, কখনো আবার ওই শাখার সঙ্গে অন্য শাখা এসে যোগ হয়েছে, আবার উপশাখা এসে যোগ হয়েছে, আবার ওই শাখা থেকে আবার একটা উপশাখা বেরিয়ে গেছে। তো যে শাখাটা বেরিয়ে যায় সেটা তো বোধহয় শাখা বা উপশাখা বলে, আর যেটা এসে যোগ হয় সেটাকে তো নদীটাকে উপনদী বলে। এরকম উপভাষাও এসে যোগ হয়েছে, আবার শাখা উপশাখার এরকমভাবে ছড়িয়ে গেছে বা বেরিয়ে গেছে বিভিন্ন ভাষা। আবার একটা সময় দেখা গেছে কি না, নদী চলতে চলতে দীর্ঘ পথ পরিক্রমা করতে করতে একটা সময় নানা কারণে নদীটা মজেও যায়। তো নদী যেমন মজে যায় তেমনি ভাষাও কিন্তু হারিয়ে যায়। অনেক ভাষা হারিয়ে গেছে, কিন্তু ভাষা হারিয়ে যাওয়ার সংখ্যা যা, তার থেকে ভাষার উদ্ভবের সংখ্যা অনেক বেশি। তাই তো যীশুখ্রিস্টের জন্মের 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যে 12টা উপভাষা তার ভাষা ছিল অল্প সংখ্যক, সেখান থেকে বাড়তে বাড়তে আজকের সংখ্যা প্রায় 5000-এর মতো। তাহলে ভাষার সংখ্যাটা বেড়েছে, হারিয়ে যাওয়ার সংখ্যা কম, কিন্তু হারিয়েও গেছে বহু ভাষা, জাতীয় বিপন্ন হয়ে গেছে। কে সবাই শুনছিস না ঘুমিয়ে বললি রে? আছি স্যার। রেসপন্স, শুনছি হ্যাঁ একটু রেসপন্স করো বাঙালি, নাহলে আমিও। হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। এবারে আবার মিউট করে দাও। এবারে এই 12টা উপভাষার মধ্যে, এই 12টা ভাষা বংশ বা পরিবারের মধ্যে এখন যেটা শুরু করছি আলোচনা, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার। যেহেতু ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবারের সঙ্গে আমাদের বাংলা ভাষার একটা আত্মিক যোগ, প্রাণের যোগ, একেবারে একটা বন্ধন রয়েছে, কারণ ওটা হচ্ছে শেকড়, ওখান থেকে আমাদের উৎপত্তি নানান পরিবর্তনের মাধ্যমে, তাই আমাদের জানতে হবে। যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে রাশিয়ার যে পর্বত রয়েছে উরাল বা ইউরাল পর্বত, সেই ইউরাল পর্বতের দক্ষিণ পশ্চিমে একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে পাদদেশ অঞ্চলে, যেটা একটা তৃণভূমি অঞ্চল। আর ওই তৃণভূমি অঞ্চলের নাম স্টেপ বা স্টেপ তৃণভূমি অঞ্চল। সেই সময়কার কথা বলা হয়েছে, তখন তো মানুষ কৃষিজীবী ছিলেন না, কৃষিকাজ ছিল না, তাদের জীবিকা ছিল পশুপালন। তার মানে দলে দলে পালে পালে পশু নিয়ে তারা বিচরণ করত। এক জায়গায় পশু খাদ্য যখন ঘাটতি দেখা দিল, শেষ হয়ে গেল, তখন ওখান থেকে আবার সরে গেল অন্য জায়গায়। তো এই যে তৃণভূমি অঞ্চল, এখানে প্রচুর পশু খাদ্য ছিল, ঘাস পাতা। তো এই রকমভাবে যাযাবর জাতি তাদের নিজেদের পশুর খাদ্যের জন্য বা সন্ধানে তারা এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত। আর সেই ছড়িয়ে পড়ার মানসিকতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে একটা শাখা বেরিয়ে গিয়ে ছড়িয়ে পড়েছিল ইউরোপের দিকে। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ওদিকে ছড়িয়ে পড়েছিল। তারপরে ধীরে ধীরে ওখানে যা গোষ্ঠী, জাতি, সভ্যতা গড়ে উঠেছিল, সেখানে এই গোষ্ঠীগুলো থেকে, এই ভাষা বংশ থেকে তৈরি হয়েছিল, উদ্ভূত হয়েছিল যে ভাষাগুলো। তার মধ্যে ইংরেজি আছে, ল্যাটিন আছে, ইটালিয়ান আছে, স্পেনীয় ভাষা আছে, ফরাসি ভাষা আছে, মানে ইউরোপের বিভিন্ন ভাষাগুলো রয়েছে। তাহলে ইউরোপের এই ভাষাগুলো কোন পরিবার থেকে? না, এখানকার ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার থেকে উদ্ভূত হয়েছে বা ছড়িয়ে পড়েছে। এরপরে এই ইন্দো ইউরোপীয় থেকে আরও একটা শাখা 2500 খ্রিস্টপূর্বাব্দে তারা এখানে চলে এলো, একটা জায়গাতে এলো, বসতি স্থাপন করলো, সেটা হচ্ছে ইরান অঞ্চলে। ইরান অঞ্চলে এসে বসবাস স্থাপন করলো। তো তাই ইরান অঞ্চলের এই
ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটা তার নাম দেওয়া হলো ইন্দো ইরানীয়। এটা মনে থাকবে, ইন্দো ইউরোপীয় থেকে একটা শাখা ইরান অঞ্চলে এসে বসবাস করলো, তার নাম হলো ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় এই যে শাখাটা, তার দুটো ভাষা উদ্ভূত হলো তার থেকে। একটা হচ্ছে পার্সিক আর আরেকটা হচ্ছে আবেস্তীয়। আবেস্তীয় আর পার্সিক দুটো ভাষা, ইন্দো ইরানীয় থেকে দুটো ভাষার উদ্ভব। যাই হোক, এই ইন্দো ইরানীয় দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল ধরে এখানে ছিল ইরান অঞ্চলে, কিন্তু কালক্রমে দেখা গেল এর থেকে আরও দুটো উপশাখার উদ্ভব করলো। একটা উপশাখা হলো দরদীয় আর্য। এরা ভারতবর্ষে প্রবেশ করেনি, এরা আর্য, কিন্তু দরদীয় আর্য নামে চীনের পশ্চিমের দিকে, ওই যে গোবি মরুভূমি টমি আছে, ওই সমস্ত অঞ্চলের দিকে এরা ছড়িয়ে পড়ল। আর একটা অংশ ইন্দো ইরানীয় থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে তারা ভারতবর্ষে প্রবেশ করল। সময়কাল মনে রাখবে, 1500, 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রবেশ করলো ইন্দো ইরানীয় এই শাখার একটা উপশাখা, যাদের নাম হলো ভারতীয় আর্য বা আর্য, মানে আর্য জাতি যারা ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেই আর্যদের প্রবেশ খ্রিস্টপূর্ব 1500 অব্দে তারা ভারতবর্ষে প্রবেশ করলো। প্রবেশ করার পরে এখানে ছিল অনার্য জাতি। দীর্ঘকাল ধরে সময়ের সাথে সাথে আর্য অনার্য সংস্কৃতির ভাষার একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। আর্যদের ভাষা সংস্কৃতির প্রভাব পড়ছে অনার্যদের উপরে, কখনো কখনো অনার্যদেরও প্রভাব পড়ছে আর্যদের ভাষা সংস্কৃতির ওপরে, এবং সেটা এইভাবে দীর্ঘ পথ ধরে পরিবর্তিত হয়ে বা প্রভাবিত হয়ে চলেছে। যাই হোক, ভারতবর্ষে যখন আর্যরা, মানে ভারতীয় আর্য প্রবেশ করলো, তখন তাদের যে ভাষা ছিল সেই ভাষা দীর্ঘকাল পরিবর্তিত হতে হতে একটা সময় এসে দেখা গেল ওই ভাষার যে রূপ ওই মুহূর্তে তার সাথে আগের রূপের অনেক পার্থক্য, পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না। তাই কি করা হলো, যেখান থেকে মিল পাওয়া যাচ্ছে না ধরা হলো, সেখান থেকে একটা বিভাগ করে দেওয়া হলো। তাহলে কোনখান থেকে শুরু হয়েছিল, কোন সময় থেকে শুরু হয়েছিল বলো তো? সাল বললাম আমি এক্ষুনি, 1500 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, 1500 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, তো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে ধীরে ধীরে ভাষা চলেছে তার পথে পরিবর্তিত হতে হতে, এবং তারপরে এমনভাবে পরিবর্তন হলো তার রূপ একেবারে বদলে গেল, চেনা যাচ্ছে না। তাহলে ওখানে ভাঙা হলো, যে জায়গাটাতে ভাঙা হলো সেখানে যে একটা যুগ রেখা টেনে দাও, সেটা দাঁড়াচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দে। দুটোই খ্রিস্টপূর্বাব্দ, তাহলে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই যে মাঝখানের ব্যবধান কয়েকশো বছরের, কত বছরের ব্যবধান, কত বছর? 900 বছর। এই 900 বছর ধরে ভাষা একটা ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে গেছে, কখনো আস্তে আস্তে, কখনো দ্রুত। তাহলে এই সময়কালটাকে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই 900 বছরের সময়কালটাকে বলা হবে প্রাচীন ভারতীয় আর্য। আর্যদের শুরু এটা, প্রাচীন ভারতীয় আর্য। এরপরে ভাষা আরও পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হতে হতে এমন একটা সময় গিয়ে দেখা গেল ভাষা ওই আগের মতো আবার তাকে চেনা যাচ্ছে না, তার রূপ পাল্টে ফেলেছে। তার মানে এখানে একটা ভাষার যুগ লাইন টানতে হবে, কালের লাইন টানতে হবে। হ্যাঁ, লাইন টেনে দেওয়া হলো, যে সময়কালে লাইনটা টেনে দেওয়া হলো সেটা হচ্ছে 900 খ্রিস্টাব্দ। এইবারে বলো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে, এই যে হাত, এই যে 900 খ্রিস্টাব্দ, একটা খ্রিস্টপূর্বাব্দ একটা খ্রিস্টাব্দ, তাহলে কয়শো বছরের এই ধারাটা, সময়টা? 1500। তাহলে এই যে 1500 বছর, তার মানে এই 1500 বছরকে বলা হচ্ছে মধ্য ভারতীয় আর্য। মধ্য ভারতীয় আর্যের
আরেক নাম প্রাকৃত বলা হয়, কারণ এইখানে প্রাকৃত ভাষার উদ্ভব। মধ্য ভারতীয় আর্যের আরেক নাম প্রাকৃত। তাহলে এর আগে ছিল প্রাচীন ভারতীয় আর্য, যার সময়কালটা অল্প, মাত্র 900 বছর, তুলনায় অনেক বেশি কাল। মধ্য ভারতীয় আর্য, যার সময়কাল 1500 বছর। তাহলে 1500 বছর যেখানে শেষ হচ্ছে, সেটার সময় দাঁড়াচ্ছে 900 খ্রিস্টাব্দ। এবার এই হাত 900 খ্রিস্টাব্দ ধরে নাও, এখান থেকে শুরু হচ্ছে 900 খ্রিস্টাব্দের এখানে যুগের একটা সীমা। এখান থেকে শুরু হওয়ার পরে এতটা দীর্ঘ, মানে এতটা, মানে এই যে হাতটা এতটা, মানে এই যে এখন এই সময়, এখন কটা বাজে? 12টার মতো। তাহলে এই যে আজকের 2020 সাল, কত তারিখ? 26 তারিখ, রাত 12টা। এই সময়ে দাঁড়িয়ে এই মুহূর্ত পর্যন্ত 900 খ্রিস্টাব্দ থেকে তার যে সময়কাল দীর্ঘ কয়েকশো বছর, এটাকে বলা হবে নব্য ভারতীয় আর্য। ভাষাতাত্ত্বিকরা একে নব্য ভারতীয় আর্যের এই নামে অভিহিত করেছেন। তাহলে বলো, 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত কত বছর, কশো বছর? স্যার 1120 প্রায় 1120 হচ্ছে, আমরা মোটামুটি ধরে নেব 1100 বছরের ঊর্ধ্বে। কিন্তু আগের বইগুলোতে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারপরে যে সমস্ত ভাষাতাত্ত্বিকরা অনেক আগের, তো তাদের বইগুলোতে কিন্তু লেখা আছে যে 1000 বছরের বেশি, 1000 বছরের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিসেব মতো 1100 বছরের ঊর্ধ্বে। তাহলে 1100 বছরের ঊর্ধ্বে এই যে সময়কালটা, এই যে যুগ বা এই যে কালের যে সময়ধারা, এটা তোমার কত বছরের? না, 1100 বছরের ওপরে। এখন এই তিনটে যুগের মধ্যে সবথেকে কম সাহিত্যিক নিদর্শন বা গ্রন্থ পাওয়া যাবে কোন যুগে? কি মনে হয়, কমন সেন্স কি বলে? প্রাচীন ভারতীয় আর্য। আরও সময় গিয়েছে, মানুষ আরও গ্রন্থ লিখেছে, তাহলে মধ্য ভারতীয় আর্য একটু বাড়লো, আর এই নব্য ভারতীয় আর্যে এসে সংখ্যাটা অনেক বেড়ে গেছে, বিপুল সাহিত্যের বিভিন্ন শাখা, বিভিন্ন ধারা একবারে খুলে গেছে। আর এখন এই পরিস্থিতিতে আরও কিন্তু জোর চর্চা চলছে, লেখালেখি। মানুষ কী করবে? ঘর থেকে বেরোতে পারছে না বেশিরভাগ, তাহলে ঘরে বসে কত নতুন নতুন লেখক লেখিকা, কত ট্যালেন্ট, কত প্রতিভা লিখেই যাচ্ছে, ঘাড় গুঁজে লিখে গেছে। যেদিনকার করোনার এই পরিস্থিতি শেষ হবে, সবাই হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসবে, দেখবে এক একটা বাড়ি থেকে পুরো একেবারে বোঝার পর বোঝা লেখা বেরিয়ে আসছে, কত কত লেখা, কত ট্যালেন্ট। ঘরে বসে ট্যালেন্টগুলো এখন কত সাহিত্য রচনা করছে। তারপরে দেখা যাবে হয়তো এখানে একটা যুগের লাইন টেনে দেওয়া হলো, 2020 বাংলা সাহিত্যের বা নব্য ভারতীয় আর্যের এখানে একটা যুগের রেখা দেওয়া হলো, এবং এখান থেকে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। শুধু সাহিত্যে নয়, এই সাহিত্য সংস্কৃতির একবারে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে অনলাইনে। কত পোস্ট, কত ধরনের, কত ছবি, কত গল্প, কত গান, উফ, সত্যি তাই। পুরো জীবনটাই নয়, সভ্যতাটাকে একেবারে ওলট পালট করে দিয়ে চলে গেল। আর কবে গিয়ে এটা ঠিক হবে, দাঁড়াবে কোথায়, আমরা কেউ জানি না এখনো পর্যন্ত। উত্তরোত্তর বাড়ছে, বেড়েই চলেছে, থামার তো কোনো লক্ষণই নেই। কেউ তো আশার আলো দেখাতে পারছে না, কেউ তো থামাতে পারছে না, বলতেও পারছে না, শুধু টাইম বাড়িয়ে চলেছে, নেই কারোর হাতে। তো আমি যেখানে ছিলাম, তাহলে 3টে ভারতীয় আর্যের যুগবিভাগ করা হয়েছে। এই 3টের মধ্যে আমাদের বাংলা ভাষা এই নব্য ভারতীয় আর্যের যুগে দাঁড়িয়ে আছে। এইবারে ভারতবর্ষে যখন আর্যরা প্রবেশ করলো, যাদেরকে ভারতীয় আর্য বলা হচ্ছে, তখন তারা কিসে করে এসেছিল? কিসে চড়ে এসেছিল? নৌকাতে, ডিঙিতে?
ঘোড়ার গাড়িতে, এরোপ্লেনে, না গরুর গাড়িতে, না পায়ে হেঁটে? কিসে চড়ে এসেছিল? পায়ে হেঁটে। পায়ে হেঁটে আসতেই পারে, কিন্তু যখন আমরা ইতিহাসে দেখছি যে এই আর্যরা দুর্বার গতিতে, দুরন্ত গতিতে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবাসীকে, মানে সেই সময়ের যারা অনার্য, তার মানে অস্ট্রিক, তার মানে অনার্য, তাদের ওপরে আধিপত্য বিস্তার করলো এবং সেই দূর পথ পরিক্রমা করে তারা এসেছে। তো তারা তো ঘোড়া ছুটিয়ে আসবে, তারা পায়ে হেঁটে ওই রকম আসবে? ঘোড়া ছুটিয়ে আসছে, টগবগিয়ে আসছে। যুব সমাজ দুর্বার গতিতে এসে তাদের বিপুল বিক্রমে এই অনার্য জাতির উপরে আধিপত্য বিস্তার করেছে, তারা রাজ করেছে, রাজ কায়েম করেছে। তাহলে এই ঘোড়া ছুটিয়ে যখন তারা ভারতবর্ষে প্রবেশ করলো, ঘোড়া ছুটিয়ে প্রবেশ করছে, টকবক টকবক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, প্রবেশ করলো ঘোড়া নিয়ে। তো ঘোড়া নিয়ে যখন প্রবেশ করলো বাচ্চা কাচ্চা, তখন তাদের মাকেও সঙ্গে নিয়ে এসেছিল। আজকালকার আমাদের মতো তো নয় ছেলেপুলে যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ফুটপাতে বসিয়ে দেবে, মোড়ের মাথায় বসিয়ে দেবে, ভিক্ষা করে খা, আর আমরা এখানে নবাবি করি। কুলাঙ্গার ছেলেপুলে আমরা। যাই হোক, তো আজকের ছেলেপুলের মতো তো নয়, তারা কিন্তু সঙ্গে তাদের মাকে নিয়ে এসেছিল। মা 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 রে পাগলা মা। যাই হোক, পরের ডায়লগটা দিলে তোমরা আবার অনেকে খেপে যাবে, তাই মাকে নিয়ে তারা ঢুকলো। তো বলো, তাদের সঙ্গে যে মা ছিল, বয়স্ক মা, বুড়ি মা, সেই বুড়ি মার নাম কি? কি রে? বৈদিক। বৈদিক আছে এখানে? বৈদিক কি আছে না ক্লাস করে চলে গেছে? বৈদিক আছিস? রেসপন্স? হ্যাঁ আছে, দেখি তো আছে কি না। কী রে, আওয়াজ করে না কেন? মিস্টার জিনিয়াস? হ্যাঁ, নাই না বৈদিক। ওই বৈদিক নাই, নেই বোধহয়। কী হলো? আগের ক্লাসেও আমি রেসপন্স করতে বললাম, ছিল না, এইটা তো নাই, কোথায় গেল? নাই তো, অন্য নামে আছে কি না জানি না। যাই হোক, তাহলে আমাদের এই ভারতীয় আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করলো, তাদের তখন সম্বল বলতে চা ছিল, সম্বল, ভাষাগত সম্বল ছিল বৈদিক, মানে বৈদিক ভাষা। বৈদিক তোমাদের বন্ধু নয়, বৈদিক কিন্তু ভাষা। ওর নাম মনে রাখবি, তাহলে কিন্তু মনে থেকে যাবে, সবারই মনে থাকবে। ভারতবর্ষে যখন আর্যরা প্রবেশ করলো, তখন অবশ্যই তারা নিজেদের মধ্যে কথা বলতো, কোনো না কোনো ভাষা তো ছিল। তাহলে কোন ভাষাকে তারা নিয়ে প্রবেশ করেছে? না বৈদিক। বুড়িমাকে দোলাই করে নিয়ে প্রবেশ করেছে, সেই বুড়িমার নাম হলো বৈদিক। তো বৈদিক ভাষাকে নিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখা গেছে কি? দেখা গেছে যে তারা এই ভাষাতে কথা বলতো, এটা মুখের ভাষা, নিজেদের মধ্যে যোগাযোগ করতো। কিন্তু এই বৈদিক ভাষাটা কিন্তু কোনো সাহিত্যের ভাষা নয়, এটা কোনো লিখিত ভাষা নয়, এর কোনো লিখিত রূপ নেই, এর কোনো স্থায়ী রূপ নেই, এর কোনো সাহিত্যিক রূপ নেই, কোনো নিদর্শন, কোনো সাহিত্যিক নিদর্শন বা গ্রন্থ সেই সময় আর্যরা নিয়ে প্রবেশ করেনি, ছিল না। পরবর্তীতে লেখা হয়েছে, কিন্তু সেই সময়ের কথা বলছি। যাই হোক, তো বৈদিক ভাষা মানে কথ্য বৈদিক ভাষা, মুখের ভাষা। এখন আমরা জানি যে কথ্য বৈদিক ভাষা, এই ভাষার উচ্চারণে হয় বলে, উচ্চারিত হয় বলে দ্রুত পরিবর্তন হয়। যে ভাষা লিখিত রয়েছে, যে ভাষার লিখিত রূপ আছে, মানে ব্যাকরণ আছে, ব্যাকরণ মানে একটা নিয়ম কানুনের জালে তাকে বেঁধে রাখা হয়েছে, সেই ভাষার দ্রুত পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন যদি হয়ও খুব সামান্য, কিন্তু সব থেকে বেশি পরিবর্তন হবে এই যে ভাষার উচ্চারণে মানে তার কথ্য রূপের। আর এই কথ্য রূপটা ছিল বৈদিক ভাষা। কথ্য বৈদিক ভাষা পরিবর্তিত হচ্ছে কালের পর কাল, যুগের পর যুগ ধরে। কিন্তু কি কারণে পরিবর্তন হচ্ছে? ভাষার পরিবর্তন, উচ্চারণগত পরিবর্তন, অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু তার মধ্যে প্রধানত দুটো কারণ, একটা জনসংখ্যা আর একটা এলাকা। জনসংখ্যা যত বেশি হবে, তত উচ্চারণগত পার্থক্য, পরিবর্তন তত বেশি হবে, দ্রুত হবে।
জনসংখ্যা কম হলে নিজেদের মধ্যে যোগাযোগটা ভালো থাকবে, উচ্চারণগত পরিবর্তন খুব বেশি হবে না, একটা মিল থাকবে। কিন্তু জনসংখ্যা বেশি হলে তার পরিবর্তন হবে। আর একটা কারণ হচ্ছে যে এলাকা, তুমি একটা ছোট্ট এলাকার মধ্যে থাকো, নিজেদের মধ্যে জনসংযোগ আছে, নিজেরা নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখতে পারছো, ভাষার উচ্চারণে মিল পাবে। কিন্তু তুমি যখন ছড়িয়ে যাবে চারদিক জুড়ে, তখন কি হচ্ছে, অন্য ভাষার প্রভাব পড়বে তোমার ভাষার উপরে বা তোমার জাতির ওপরে, গোষ্ঠীর ওপরে। তাতে কী হবে, ধীরে ধীরে পরিবর্তিত হবে। আর পরিবর্তিত হতে হতে একটা সময় গিয়ে দেখা যাবে যে ওই ভাষা হারিয়েই গেছে, উচ্চারণে পরিবর্তন হতে হতে। আরও তো নানা ধরনের কারণগুলো আছে। ধরো কেউ দ্রুত উচ্চারণ করছে, দ্রুত তাড়াতাড়ি, এই যে আমি বলে যাচ্ছি, একটা একটা শব্দ কখনো কখনো পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটারও উচ্চারণগত পরিবর্তন, মানে কথ্য। আবার অন্যমনস্কভাবে কেউ কিছু বললো, ডাকলো কাউকে, তখনও পরিবর্তন হয়ে যায়। তারপরে আমরা এই যে কথা বলছি, অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, কথা বলতে বলতে জীব অনেক সময় অবশ হয়ে আসে। জীব একটু আরাম প্রিয়, তার জন্য জীব একটু রেস্ট মানে আরাম নেওয়ার জন্য কী করে না, একটু থামতে চায়, কিন্তু আমরা থামাই না, তখন জীব কিন্তু একটু উল্টে পাল্টে যায়, তার মানে তখন জড়তা তৈরি হয়ে যায়। এমনিতে উচ্চারণে কারো জড়তা থাকতে পারে। তো এরকম আরও অনেক কারণ আছে, কারণে আমাদের উচ্চারণ বা কথ্যরূপের পরিবর্তন ঘটে যায়। এখন এই কথ্য বৈদিক ভাষা দেখা গেল কালক্রমে পরিবর্তিত হচ্ছে। একটু আগে বলেছি ভাষা তার জাতির পরিচয়। তাহলে এই ভাষাই যদি হারিয়ে যায়, কথ্য বৈদিক ভাষা যদি না থাকে, তাহলে আমাদের পরিচিতি থাকবে না, অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তাহলে আমাদের এই ভাষাকে রক্ষা করতে হবে, ভাষাকে বাঁচাতে হবে। আর ভাষাকে রক্ষা করতে গেলে, বাঁচাতে গেলে কী করতে হবে, তাকে স্থায়ী রূপ দিতে হবে। আর স্থায়ী রূপ দেওয়ার জন্য দরকার ভাষার ব্যাকরণ। কিন্তু সেই সময় কথ্য বৈদিক ভাষার তো কোনো ব্যাকরণ ছিল না। এবারে পণ্ডিতদেরকে কাজে লাগানো হলো। সবাইকে দিয়ে তো হবে না, ব্রাহ্মণ পণ্ডিত, শিক্ষা দীক্ষা যাদের মুষ্টিবদ্ধ, যাদের হাতের মুঠোয়, তাদের কাজে লাগানো হলো। তারা বসে মাথা ঘামিয়ে একটা রাস্তা বের করলো এবং তারা বলল যে এইভাবে স্থায়ী রূপ দেওয়া যেতে পারে। কীভাবে না, আমরা আগে ব্যাকরণ তৈরি করি, সেই ব্যাকরণে বাঁধবো আমরা এই ভাষাকে, হয়ে গেল। তো এই কথ্য বৈদিক ভাষাকে সংস্কার করে একটা ব্যাকরণের নানান নিয়ম কানুনে বেঁধে তাকে সাহিত্যে রূপ দেওয়া হয়েছে, স্থায়ী রূপ দেওয়া হয়েছে। তাহলে সেই ভাষাটার নাম হলো সংস্কৃত। সংস্কারের মাধ্যমে রূপ পেয়েছে সংস্কৃত ভাষা। কথ্য বৈদিক থেকেই সংস্কারের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে, তাই কথ্য বৈদিক ভাষার এখানে সাহিত্যিক রূপ, সেটা হচ্ছে সংস্কৃত। এবং সংস্কৃতের আরেক নাম ছান্দস। বলো। হ্যাঁ, ছান্দস, তাহলে ওটা কি মানে ছন্দবদ্ধ রূপ? হ্যাঁ, ছান্দস, ওটা তো ছন্দবদ্ধ। আর ছন্দবদ্ধ করতে গেলে তো ভাষাকে অবশ্যই ওই যে ব্যাকরণের জালে আটকাতে হবে, বাঁধতে হবে। তো ছান্দস বা সংস্কৃত, ছন্দবদ্ধ থেকেই ছান্দস মনে রাখো, তাহলেই মনে থেকে যাবে, বা সংস্কারের মাধ্যমে সংস্কৃত। তাহলে এই সংস্কৃত বা এই ছান্দস এর কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, কারণ এর স্থায়ী রূপ পেয়ে গেছে মানে ব্যাকরণের মাধ্যমে সাহিত্যে। তাহলে সংস্কৃত থেকে এখানেই মনে রাখবে যে সংস্কৃত থেকে আমাদের বাংলা কেন, কোনো ভাষারই আলাদা করে উদ্ভব হওয়ার সম্ভাবনা নেই, খুব কম, একেবারে বিরল। কিন্তু যে ভাষার ভাঙন চলতেই থাকছে, সেই ভাষার থেকে অন্য ভাষার উদ্ভব হওয়াটার সম্ভাবনা আছে। সংস্কৃততে এই প্রাচীন ভারতীয় আর্যের যুগে লেখা হলো বেদ, উপনিষদ, সংহিতা, আরও প্রাচীন কত সংস্কৃত গ্রন্থ। কিন্তু বৈদিক, কথ্য বৈদিকে কিছু লেখা হয়নি, কথ্য বৈদিকে লেখার মতো কোনো ব্যাকরণ তৈরি হয়নি। তাই ওই ভাষা পরিবর্তিত হতে 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 একটু আগে বললাম, এমন সময় গিয়ে দাঁড়ালো যে ও ভাষার যে রূপ, সেই রূপটা আগের ভাষার রূপের সাথে কোনো মিলই নেই। তখন ওখানে যুগবিভাগ করা হলো, হয়ে গেল প্রাচীন ভারতীয় আর্য। তারপরে যুগবিভাগের পরে শুরু হলো মধ্য ভারতীয় আর্য। এই মধ্য ভারতীয় আর্যের শুরুতে যে ভাষা পথ চলা শুরু করেছে, মানে কথ্য বৈদিক থেকে পরিবর্তিত হওয়ার পরে ওই ভাষাটাকে যে নামে অভিহিত করা হয়েছে, তার নাম হলো প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা দীর্ঘ কয়েকশো বছর চলেছে। তোমাদের মনে আছে বোধহয় ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল ব্যাকরণে, শব্দ ভাণ্ডার।
বা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয়। মনে আছে? হ্যাঁ স্যার। তো ওখানে ওখানে ওই তৎসম শব্দ ছিল, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ। তো সেই তদ্ভব শব্দে আমরা দেখিয়েছিলাম এইভাবে যে প্রথমে ধরো সংস্কৃত বলেছিলাম, সংস্কৃত নাম হলো ধরো কার্য, তারপরে প্রাকৃত ভাষাতে চেঞ্জ হলো কার্য, কয়কার অন্তস্থ জয় জফলা। তারপরে প্রাকৃত ভাষার পরে আরও পরিবর্তিত হয়ে যে ভাষা তৈরি হলো, যে ভাষায় রূপ নিল, তার নাম অপভ্রংশ। মানে অপভ্রংশ মানে ভ্রংশ, ভ্রষ্ট, মানে ওটা আরও বিকৃত হয়ে গেছে। তো প্রাকৃতের যে বিকৃত রূপ, পরিবর্তিত রূপ, তাকে বলা হচ্ছে অপভ্রংশ। আর সেই অপভ্রংশ ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব। তো এই অপভ্রংশ ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার একদম শেষের দিকে, আর তার আগে প্রাকৃত পরিবর্তিত হতে হতে যে রূপ নিয়েছে অপভ্রংশ বলা হয়। আবার অপভ্রংশের কিছু পরিবর্তিত রূপ আছে, তাকে একটা নামে অভিহিত করা হয়, তাকে বলা হয় অবহট্ট। অপভ্রংশ থেকে অবহট্ট, কিন্তু অবহট্ট থেকে নয়, অপভ্রংশ থেকে ম্যাক্সিমামটা আমাদের বাংলা ভাষার শব্দগুলো চলে এসছে। তাই বাংলা ভাষার সঙ্গে ডিরেক্ট, সরাসরি, প্রত্যক্ষ যোগ আছে অপভ্রংশের। বাংলার সঙ্গে অপভ্রংশের যোগ, অপভ্রংশের সঙ্গে প্রাকৃতের যোগ, প্রাকৃতের সঙ্গে কথ্য বৈদিকের যোগ। আর কথ্য বৈদিক কারা নিয়ে ঢুকছে? না, ভারতীয় আর্য। আর ভারতীয় আর্য কোথা থেকে আসছে, কোন শাখা থেকে? না, ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় কোন ভাষা পরিবার বংশ থেকে আসছে? না, ইন্দো ইউরোপীয়। এইভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখবে তোমরা, একটা রেখার মতো এক লাইনে সাজিয়ে নেবে। এখন এই যে প্রাকৃত, আমাদের মধ্য ভারতীয় আর্য ভাষার এই স্তরে যে প্রাকৃত ভাষা রয়েছে, তো এই প্রাকৃত ভাষার এলাকা অনুসারে 5টা তার বিভাগ রয়েছে। প্রাকৃতের 5টা বিভাগ। উত্তর পশ্চিম ভারত থেকে এই পূর্ব ভারত পর্যন্ত যে বিস্তৃত এলাকা, সেই বিস্তৃত এলাকায় কথ্য বৈদিক ভাষা ছড়িয়ে পড়েছিল। সেই কথ্য বৈদিক ভাষার 5টা পরিবর্তিত রূপ, মানে প্রাকৃত ভাষাতে যখন রূপ হলো তখন প্রাকৃত ভাষার 5টা রূপ পেল, প্রাকৃত ভাষার 5টা বিভাগ। একটা নাম হলো সৌরসেনী প্রাকৃত, আর একটা হলো পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত আর অর্ধ মাগধী প্রাকৃত। এই 5টার মধ্যে আমাদের বাংলাটা রয়েছে কোথায়? না, এই পূর্ব দিকে। তাই পূর্ব দিকে যে প্রাকৃত ছড়িয়ে রয়েছে তার নাম মাগধী প্রাকৃত। আর সেই মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের উৎপত্তি, আর মাগধী অপভ্রংশ থেকে আমাদের বাংলার উদ্ভব। তাই এইভাবে বলবো, প্রাকৃত, ধরো প্রাকৃত অপভ্রংশ, তাহলে প্রাকৃত থেকে অপভ্রংশ। এইবারে 5টা প্রাকৃত, ধরো পৈশাচী প্রাকৃত, সেখান থেকে যেটা হবে রূপ নেবে সেটার নাম পৈশাচী অপভ্রংশ। সৌরশ্রেণী প্রাকৃত, সৌরশ্রেণী অপভ্রংশ। মহারাষ্ট্রী প্রাকৃত, মহারাষ্ট্রী অপভ্রংশ। মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ। অর্ধমাগধী প্রাকৃত, অর্ধমাগধী অপভ্রংশ। তাহলে 5টা প্রাকৃত থেকে এরকম 5টা অপভ্রংশের উৎপত্তি। আর এই 5টা অপভ্রংশের মধ্যে আমাদের পূর্ব দিকে রয়েছে মাগধী প্রাকৃত। তারপরে এই যে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এই সমস্ত বেলটাকে নিয়ে যে সমস্ত অপভ্রংশ, সেটা হচ্ছে অর্ধমাগধী। তার আগে অর্ধমাগধীর আগে বলা হচ্ছে প্রাকৃত। কোন প্রাকৃত? ওই যে অর্ধমাগধী প্রাকৃত। তারপরে হচ্ছে তোমার ওদিকে নেপাল থেকে শুরু করে ওই কিছুটা অঞ্চল, মানে পাঞ্জাব, হরিয়ানা, এই সাইডটা হচ্ছে তোমার সৌরসেনী প্রাকৃত, সেখান থেকে সৌরসেনী অপভ্রংশ, সেখান থেকে পাঞ্জাবি ভাষা, নেপালি ভাষা এগুলোর উদ্ভব হয়েছে। তারপরে ওই রাজস্থান, ওই অঞ্চলটাতে রাজস্থান ওই অঞ্চলটাতে যে প্রাকৃত তার নাম হচ্ছে পৈশাচী প্রাকৃত, সেখান থেকে পৈশাচী অপভ্রংশ। তারপরে মহারাষ্ট্র অঞ্চল, তো মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ। তারপরে যে
আমাদের এই দিকটাতে বললাম যে অর্ধমাগধী, তারপরে আমাদের এই সাইডটা হচ্ছে মাগধী, প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ। তাহলে এবারে যদি বলা হয় এইরকম একটা, একটু চেষ্টা করছি ডিটেলে বলা, তো এইরকম একটা কনসেপ্ট দেওয়ার পরে তোমাদের কোথাও কি কোনো প্রশ্ন আছে? এইটুকু যতটা আলোচনা হয়েছে আছে? নাই? তো আমাকে এবারে বলো কে পারবে যে বাংলা ভাষার জননী, বাংলা ভাষার মা, তাহলে কোন ভাষাকে বলা হবে? মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ, কারণ মাগধী অপভ্রংশ থেকে ডিরেক্ট বাংলার জন্ম, তাই বাংলার মা বা জননী মাগধী অপভ্রংশ। আর এই মাগধী অপভ্রংশের উৎপত্তি কার থেকে? মাগধী প্রাকৃত থেকে। আর মাগধী প্রাকৃত এর উৎপত্তি হয়েছে কথ্য বৈদিক থেকে। তাহলে কথ্য বৈদিকের ওই সময় থেকে সংস্কারের মাধ্যমে আর একটা ভাষা প্রাচীন ভারতীয় আর্যের সময় উদ্ভূত হয়েছে, তার নাম সংস্কৃত। তাহলে সংস্কৃত থেকে বাংলা ভাষা কেন, কোনো ভাষার উদ্ভব হওয়ার সম্ভাবনা নেই, কারণ সাহিত্যের বা লিখিত ভাষা যা কিছু হয়েছে সব কথ্য বৈদিক ভাষা থেকে পরিবর্তিত হয়ে এসেছে। তাহলে বাংলা ভাষার জননী মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ থেকে বাংলার উৎপত্তি। যদি বলা হয় বাংলা ভাষার জননী কি সংস্কৃতকে বলা যায়? একেবারে চোখ বন্ধ করে বাংলা ভাষার জননী সংস্কৃতকে বলা যায় না। মা হতে পারে, মাসি হতে পারে, পিসি হতে পারে, যাই হোক না কেন, কী সম্পর্কে বাঁধবে তোমরা বাঁধো ভেবে ভেবে, কিন্তু মা তো নয়। মা হচ্ছে মাগধী অপভ্রংশ। তাহলে আমাদের মা কে? আমাদের মায়ের নাম কি? মাগধী মাগধী অপভ্রংশ। তাহলে আজকের ক্লাস শেষে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে একবার ডাক দেবে, মাগধী অপভ্রংশ গো মা। তাহলে আজকের এই পর্যন্তই থাকুক। আর বেশি পড়ালে বেশি রাত হয়ে যাচ্ছে, মাথা টাথা ঘুরবে, আমারও ঘুরছে, তো আর বেশি পড়াশোনা ভালো নয়। বাংলাটাকে আমরা মজা করে নেব, বাংলাটা দিয়ে এমনভাবে চাপিয়ে দেব না যাতে পাখি কাঁধে চড়ে শ্মশানের পথে এগিয়ে যায়, এটা আমি করতে চাই না। পড়াশোনাটা তাই আমাদের একটু মজা, চাপিয়ে দেওয়া নয়, বোঝা নয়, আনন্দের সঙ্গে করো। আর এই পর্যন্তই থাকুক। এরপরে এই শনিবারে আমরা কী নিয়ে ক্লাস করব, কোন বিষয়, কোন চ্যাপ্টার, সেটা কাল পরশুর মধ্যে আমি বলে দেবো, জানিয়ে দেবো, তখন তোমরা একটু দেখে নিও। আজকের এই পর্যন্ত থাকুক। কারো কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? নাই, কোনো প্রশ্ন নেই। ভেরি গুড। তো তাহলে থাক। ওকে, টাটা, গুড নাইট। টাটা। গুড নাইট।